আমি মনে করেছিলাম আমি চলে গেলেও আমার সচিব যদি মন্ত্রণালয়ে থাকেন মিস্টার কামাল উদ্দিন, তাহলে আমরা যে কাজগুলো হাফ ডান ফেলে আসছি এগুলো করতে পারবো। ওনাকে 5 দিনের ভিতরে সরিয়ে দেব। উনি আওয়ামী লীগের সময় 8 বছর গর্তের ভিতরে ছিলেন। আমরা এসে ওনারে এডিশনাল বানাইছি, ওনারে জয়েন্ট বানাইছি, ওনারে সচিব করে দিছি। এই দিন আমার সাথে দেখা হয়েছে, উনি উপরে বললেন যে আমার কী দোষ, আপনারা আমার কেন সরালেন? এই যে মত দলের পার্থক্যের কারণে আমরা ভালো ভালো অফিসারদেরকে যে কর্নার করে দিই, এটা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করে। 9 লক্ষ কোটি টাকার যে বাজেট, এখানে যে আলেম ওলামা পীর মশায়েক মাদ্রাসাওয়ালাদেরও দাবি আছে, অধিকার আছে, এটা নিয়ে আগে বেশি সোচ্চার হতে আমরা দেখিনি। ইট ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই প্রথম, অথবা এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই বিষয়ে আমরা আলোচনা করছি। এই দেশের সমাজ বিনির্মাণে একটা নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে আলেম ওলামা মাদ্রাসাওয়ালা পীর মশায়েকদের যে অবদান আছে, এটা ভালোভাবে আমাদের তুলে ধরা দরকার। আলেমরা হচ্ছেন, আইমাই মাসাজিদরা হচ্ছেন সামাজিক শক্তির প্রতিভূ, নিউক্লিয়াস। প্রতি 3.5 লাখ মসজিদ আছে বাংলাদেশে, প্রতিটি মসজিদের ইমাম খতিব আছেন, ওনার অধীনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমা পড়েন লাখ লাখ কোটি কোটি মুসলিম। ফলে ওনারা সামাজিক শক্তি, ইউনিট। আমরা যদি বাংলাদেশের এই ইউনিটগুলোকে ঐক্যবদ্ধ করতে পারতাম, এক কথায় এক আমব্রেলার নিচে যদি আমরা আনতে পারতাম, এদেশের ইতিহাস নতুনভাবে রচিত হতো। নানা কারণে এটা পারি নাই, তবে আমাদের যাত্রা অব্যাহত থাকবে, আমরা আশাবাদী হব। এবং আপনি লক্ষ্য করবেন 2024-2025 সালে এদেশে বাজেট ছিল 7,97,000 টাকা। প্রফেসর ইউনূস সাহেবের সরকার এসে আরও 7,000 টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট আমরা যখন দায়িত্বে ছিলাম আমরা এটা দিয়েছি। 7,000 কোটি টাকা আমরা কমিয়েছি। কেন কমিয়েছি? বাজেটের আকার বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বাড়বে, স্বাভাবিকভাবে বাড়বে। মুদ্রাস্ফীতি কম এবং আমাদের দেশের আমরা যে অর্থনীতি এখন পেয়েছি এটা ভঙ্গুর। আমাদের ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাসে, পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যাংকিং সেক্টর থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। আপনি পাবেন না। পাপুয়া নিউ গিনির জঙ্গলে মানুষের বাচ্চা খায় মানুষ, পাপুয়া নিউ গিনিতে, সেখানেও ব্যাংকিং সিস্টেম এভাবে লুট করেছে আমাদের জানা নেই। ফলে প্রতিষ্ঠিত ব্যাংক, ইসলামিক ব্যাংক আজকে সংকটের মুখে। এবং ইসলামিক নামে যে ব্যাংকগুলো ছিল, খুব খেয়াল করবেন এটা, এগুলো এখন চ্যালেঞ্জের মুখে। সম্মিলিত ব্যাংক করেও আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। একটা কলেজে আমি 26 বছর প্রফেসর হিসেবে কাজ করেছি। আমার যে গভর্নমেন্ট থেকে যা টাকা পেয়েছি আমি এগুলো সোশ্যাল ইসলামিক ব্যাংকে রেখেছি। এখন আমাকে বলছে আপনি 2 লাখ টাকা পাবেন। তো আমার কলিজার উপর তো ছুরি মারার মতো অবস্থা। আমার মতো হাজার হাজার মানুষ লুট করে নিয়ে গেছে। এবছর যে বাজেট হবে আগামী জুলাই থেকে, এটা 9,30,000 বা 9,33,000 কোটি, আগের তুলনায় প্রায় 1,40,000 কোটি টাকা বেশি। আপনি আশ্চর্য হবেন, একটা জাতির ন্যাশনাল বাজেটের কাছাকাছি খেলাপি ঋণ। ব্যাংকের কাজ তো 3টা, আমানত সংগ্রহ, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য। ব্যাংকের কাছে 3টা। ব্যাংক আপনার কাছ থেকে টাকা নিয়ে বিনিয়োগকারীদের দেয়, ওখান থেকে তারা শরীয়ত মতে মুদারাবাকে লাভ করেন, ফরেন ট্রেড। 5,57,000 কোটি টাকা আমাদের খেলাপি ঋণ, একটা বাজেটের কাছাকাছি। এবং এর মধ্যে 2,00,000 কোটি, 5,57,000 কোটি টাকা ঋণ খেলাপি। 2 লাখ কোটি টাকা হচ্ছে ভুয়া ঋণ, গোস্ট ডেট, কেবলমাত্র কাগজ, তাদের কোনো মর্টগেজ নেই,
এভাবে নিয়ে গেছে 2 লক্ষ কোটি। এই দেশটা কি লুটেরাদের দেশ? সরকার আসবে যাবে, সরকার পরিবর্তন হবে, দেশটা তো আমাদের সবার। তারপরেও এগুলো ধরার ব্যবস্থা আছে। এখন কোথায় ধরবেন? সরিষা যদি ভূত থাকে, আপনি ভূত তাড়াবেন কি করে? আবার ঘুরে ফিরে তারা আবার এই ব্যাংকগুলো দখল করার পায়তারা করছে। আমরা কি এদেশে ব্যাংকিং, এদেশের ব্যবসা বাণিজ্য কি একবারে টোটাল লাল বাতি চলে যাবে? 3 লক্ষ কোটি টাকা 5,775 জনকে দেওয়া হয়েছে। তারা গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালায়, তারা খেলাফিরিন গার্মেন্টসে। এবং আমরা দাবি করছি করের আওতা বৃদ্ধি করা প্রয়োজন। আপনারা কিছু মনে করবেন না। এই যে ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা খুলনা, ঢাকা রংপুর, এই যে রোডে চড়ি, এই যে রোডে গাড়ি ব্যবহার করি, আমি তো রোডকে কোনো ট্যাক্স দিই না। আপনারা যারা বিদেশে গেছেন, আমি মালয়েশিয়া থেকে বাই রোডে জোহার হয়ে সিঙ্গাপুর গেছি, আমাকে তো জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হয়েছে, অল্প 10 রিঙ্গিত, 7 রিঙ্গিত, 6 রিঙ্গিত। তাহলে রোড আগামী বাজেটের জন্য অপেক্ষা করবে না। কোথাও যদি ভেঙে যায়, কোনো যদি ব্রিজ কলাপস হয়, মুহূর্তের ভিতরে সেটা মেরামত হয়ে যাবে। আমি কোয়ালালামপুর থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে দেখলাম যে রোডের সংস্কার হচ্ছে, কারণ ওখানে ডেইলি টাকা জমা হচ্ছে। করের আওতা আমাদের বৃদ্ধি করতে হবে। আমাদের এই দেশে বহু মানুষ আছে যারা ট্যাক্স দেয় না, তাদেরকে ট্যাক্সের আওতায় আনতে হবে, ট্যাক্স ফাঁকি দিয়ে আওতায় আনতে হবে। আমরা দাবি করছি এটা ব্যাংকিং কমিশন গঠন করা হোক। টাকা লোন কারে দেয়, ভুয়া লোন কোনগুলো, কারা এ দেশ থেকে টাকা পাচার করে হুন্ডির মাধ্যমে, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে কারা দেয়, এগুলো তদারক করার জন্য একটা ব্যাংকার, ইসলামিক স্কলার, অর্থনীতিবিদ নিয়ে একটা ব্যাংকিং কমিশন গঠন করার দাবি জানাচ্ছি। কালো টাকা সাদা আমাদের গভর্নমেন্টও করেছে। কালো টাকা সাদা করার যদি ব্যবস্থা থাকে, মানুষ ট্যাক্স দেবে না এবং অন্যায়ভাবে দুর্নীতি করে টাকা সাদা করার সুযোগ পাবে। বেসংকোচন। আমরা অনেক সময় মেগা প্রজেক্ট গ্রহণ করি, অথচ এগুলো অনুৎপাদনশীল খাতে আমরা ব্যয় করি। এর সাথে আমি একথা বলবো, দেশের সামগ্রিক কল্যাণ, ইসলামী মূল্যবোধের সুরক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ধর্মীয় শিক্ষার বিস্তার, অবকাঠামো নির্মাণে আলেম ওলামাদের অনেক যৌক্তিক গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। কওমি মাদ্রাসার যে স্বীকৃতি, মাস্টার্সের সমান। অনেকে বলতে পারেন আপনারা তো ক্ষমতায় ছিলেন, করেন নাই কেন? আমি তো, আমার মন্ত্রণালয় তো মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, শিক্ষা আমার আওতায় নয়। এটা যদি আমার আওতায় থাকতো, আমি 8ই অগস্ট 24 শপথ নিয়েছি, 9 তারিখ আমি দস্তখত করে দিতাম। এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে, উপদেষ্টার সাথে, কওমি হুজুরদের নিয়ে, মৌলানা মাহমুদ সাহেবকে নিয়ে 2বার মিটিং করেছি। আমি বারবার ওনাকে বলেছি যে পাকিস্তানে আছে, ভারতে আছে, আপনি ওনাদেরকে স্বীকৃতি বাস্তবায়ন করার সুযোগ দেন, ইমাম নিয়োগ করেন সারা বাহিনীতে, বিমান বাহিনীতে, এদেরকে গভর্নমেন্ট কলেজে টিচার করেন ইসলামিক স্টাডিজে। উনি বলেন 3টা নাই, এসএসসি স্নাতক তাদের নাই। আমি ডিউ লেটার দিয়েছি। আমি ডিউ লেটার ওনাকে নয়, প্রাথমিক শিক্ষা যিনি উপদেষ্টা বিধানচন্দ্র রায়, ওনাকে দিয়েছি। কবি বলেছে, উনি একই কথা বলেন। আমি চিঠি দিয়েছি প্রতিরক্ষা সচিবকে, যে সেনা বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর ভিতরে আপনার যে রিলিজিয়াস ইনস্ট্রাক্টর নেন, কওমি থেকে নেন, আলিয়া থেকে তো নিচ্ছেন, কওমি থেকেও নেন। কেবলমাত্র আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলকে দিয়েছি, বলেছি, তিনি বলে এটা সওয়াবের কাজ করব, এবং এটা করে দিয়েছি। এখন থেকে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নেকা রেজিস্ট্রার আছেন, যেখানে নাই সেখানে আলিয়া আবেদন করতে পারবে, কওমিরও আবেদন করতে পারবে। এবং আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি দাবি জানাচ্ছি, কওমি মাদ্রাসা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, 8ম বা 10ম পর্যন্ত বাংলা, গণিত, ইংরেজি আছে। এটাকে আরও মানোত্তীর্ণ করার জন্য গভর্নমেন্টকে পদক্ষেপ নিতে হবে। আইটি সেকশন খুলতে হবে। কওমি মাদ্রাসার জন্য কোনো শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নাই।
বাজেটে এই অর্থ রাখতে হবে, কারণ শরীরের কোনো অঙ্গকে অকেজু রেখে পুরো শরীর ভালোভাবে ফাংশনিং করা অসম্ভব। একটা ছোট আঙ্গুল কনিষ্ঠা, বৃদ্ধা তো আছেই, কনিষ্ঠাও যদি অচল হয়ে যায় পুরো শরীরে এটা কোথাও না কোথাও আপনাকে বিব্রত করবে। অতএব কওমি, আলিয়া, জেনারেল এডুকেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট প্রত্যেককে নিয়েই আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ। এবং দরিদ্র শিক্ষার্থীর জন্য হোক সে আলিয়া হোক সে কওমি, উপবৃত্তির ব্যবস্থা করতে হবে। উপবৃত্তি আলিয়া মাদ্রাসায় বহুত অবকাঠামো উন্নয়নের বাজারে টাকা রাখতে হবে। এই যে প্রফেসর গোলাম পরওয়ার সাহেব বলেছেন, আমাদের বাংলাদেশে 3টা মাত্র গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা। আমাদের এই স্বাধীন হয়েছে আমরা 54 বছর, এখন 55 বছর চলে, কই একটা আলিয়া মাদ্রাসা তো সরকারি হয় নাই। আমরা দাবি জানাচ্ছি অন্তপক্ষে আগামী বাজেটে থোক বরাদ্দ দেওয়া হোক, যাতে করে বেশ কটি আলিয়া মাদ্রাসাকে পূর্ণাঙ্গভাবে সরকারিকরণ করা হয়। এছাড়া প্রতিটি জেলায় মাদ্রাসার শিক্ষার্থী হোক সে আলিয়া হোক সে কওমি, ফ্রিল্যান্সিং, কম্পিউটার কোডিং, কারিগরি দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য আজকের প্ল্যাটফর্ম থেকে আমি দাবি জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের মসজিদের জন্য আমাদের বন্ধু মৌলানা ডক্টর খলিল রহমান মাদানী জানেন, আমি যুদ্ধ করে একটা নীতিমালা, মসজিদ কমিটি বাস্তবায়ন নীতিমালা আমরা করে দিয়েছি এবং এটা অনুমোদন করে গেজেট করে দিয়েছি। আমার একটা বেতন কাঠামো, যে 2015 সালের যে বেতন কাঠামো, ওটাকে অনুসরণ কথা বলেছি, মডেল মসজিদের জন্য করে দিয়েছি। আপনারা যারা সরকারের সাথে, আমাদের গোলাম পরওয়ার সাহেব আরও অনেক এমপিরা আছেন যারা সরকারের সাথে যুক্ত, তারা জানেন ব্যুরোক্রেসি এটা বিশাল ব্যাপার। মন্ত্রী চাইলে সেটা পারে না, করে দিলাম, সেকশনে গেল, সেকশনে রাখি দিল। মডেল মসজিদটা আমি স্বাক্ষর করে প্রফেসর ইউনুস সাহেবের স্বাক্ষর নিয়ে রেডি করে দিছি ফর দি প্রিন্টিং ইন গভর্নমেন্ট প্রেস, যায় নাই। আমি তো মনে করছি এটা গেজেট হয়ে গেছে, পরে শুনলাম আমাদের অফিসাররা এটা নতুন মন্ত্রীকে দিয়েছেন। নতুন মন্ত্রী বললাম আমি পরে দেখব। ইট ইজ অথেন্টিকেটেড বাই দি হেড অফ দি গভর্নমেন্ট, কিন্তু আমাদের অফিসাররা সেটা প্রেসে না দিয়ে দিল বাম দিকে ঘুরে। এখন উনি বললেন যে আমি এটা পরে দেখব। ওয়াকফ বিশাল কারবার, ওয়াকফতে লুটপাট, ওয়াকফতে মতোয়াল্লি এবং আমাদের জুনিয়র অফিসাররা মিলে এটা সিন্ডিকেট করে কোটি কোটি টাকা খেয়ে ফেলে। শাহজালালের রহমতুল্লাহ আলাইয়ের মাজার মামলা একটা দিই, আর এটা চলে না, এটা ব্যক্তিগত ফান্ডে। আমি প্রধান বিচারপতির সাথে দেখা করে একটা স্পেশাল বেঞ্চ করে দিয়েছি, ডেডিকেটেড বেঞ্চ, যাতে করে ওয়াকফের মামলাগুলো নিষ্পত্তি হয়। কিন্তু আমাদের অফিসাররা ওই বেঞ্চে মামলা দিয়েছে মাত্র 12টা, বাকি মামলা দেয় নাই। আমরা কি প্রাণ দিয়ে দেব? কিশোরগঞ্জ পাগলা মসজিদ 11 কোটি টাকা আমাদের জমা আছে। আমি ডিসিকে বললাম যে এই টাকার জন্য আবার অর্থ মন্ত্রণালয়ে ধরতে হবে না, আমার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আপনি একটা কমপ্লেক্স করেন, এখানে বড় মসজিদ হবে, লাইব্রেরি হবে, এফজাখানা হবে, মাদ্রাসা হবে, হাসপাতাল হবে এবং জ্ঞান বিজ্ঞান দাওয়া তাবলীগের আলোচনা হবে। পারলাম না, বলো যে রুয়েট থেকে ডিজাইন নিয়ে আসবো। উনি চলে গেলেন, আলোচনা ডিসি আসলেন, ওনাকে বললাম, পরে দেখলাম যে না, হয় নাই। পরে আমার একজন সচিব ছিলেন, উনি ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, বড় ডেডিকেটেড প্রফেশনাল প্রোয়েক্টিভ। আমি মনে করেছিলাম আমি চলে গেলেও আমার সচিব যদি মন্ত্রণালয়ে থাকেন মিস্টার কামাল উদ্দিন, তাহলে আমরা যেই কাজগুলো হাফ ডান ফেলে আসছি এগুলো করতে পারবো। ওনাকে 5 দিনের ভিতরে সরিয়ে দিন। উনি আওয়ামী লীগের সময় 8 বছর গর্তের ভিতরে ছিলেন, আমরা এসে ওনারে এডিশনাল বানাইছি, ওনারে জয়েন্ট বানাইছি, ওনারে সচিব করে দিছি। এই দিন আমার সাথে দেখা হয়েছে, উনি উপরে বললেন যে আমার কী দোষ, আপনারা আমার কেন সরালেন? এই যে মত দলের পার্থক্যের কারণে আমরা ভালো ভালো অফিসারদেরকে যে কর্নার করে দিই, এটা আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করবে। এবং পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং, এটা আমাদের
চালু করতে হবে। আমি এই গভর্নমেন্টকে এটা করার জন্য অনুরোধ জানাই। হজ এবং ওমরা ফি আমি একবার 42,000 টাকা কমাইছি 2025 সালে, এবছর কমাইছে 12,000 টাকা বিমানের ভাড়া। আমি উপদেষ্টা আকিজ বশির সাহেবকে বলেছি আপনি $100 বেস ফেয়ার থেকে কমান। তিনি রাজি হন নাই, যে আমার মন্ত্রণালয় রাজি নয়। অথচ সৌদি এয়ারলাইন্স থেকে আমি এটা গোপনে একটা নিয়েছি যে আপনারা আমি আপনাদেরকে 50%, এখন তো 35% দিই, 50% প্যাসেঞ্জার দেবো, আপনি কম করে পাবেন। তারা যে রেট দিছে বাংলাদেশ থেকে $100 কম, $100 কম। এই $100 যদি কমে যাইত, হাজিদের টাকা আরও বেশি কমে যাইত। এবং এটা আমাদের এয়ারক্রাফট কম, আমরা যদি আরও এয়ারক্রাফট আনতে পারি আগামী দিনে হজের টাকা কমানো সম্ভব। এবং আসার সময় তারা প্যাসেঞ্জার নিয়ে আসে, যদিও কথা আছে ডেডিকেটেড আনতে পারবে না, কিন্তু প্যাসেঞ্জার আনে, তাহলে আমাদের হজের টাকা আরও বেশি কমানো সম্ভব। এবং এটা করার জন্য আমি নীতি নির্ধারকদের কাছে দাবি জানাচ্ছি। আচ্ছা, এই ইবতেদায়ী মাদ্রাসা 94 সালে প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদ্রাসা উভয়কে সম পরিমাণ অনুদান দিয়ে যাত্রা শুরু করেছিল। সমস্ত প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়ে গেছে, ইবতেদায়ী মাদ্রাসা হয়নি। এবং আমরা গভর্নমেন্টে আসার পরে 728 কোটি টাকা অতিরিক্ত ইবতেদায়ী মাদ্রাসার জন্য বরাদ্দ দিয়েছি, এবং যা আগের তুলনায় 895 কোটি টাকা বেশি। আলেম ওলামাদের দাবি দেওয়ার কারণে 1519টা মাদ্রাসা জাতীয়করণ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবং ওনারা কত টাকা বেতন পান দেখেন অবস্থাটা। একজন প্রধান শিক্ষক পান মাত্র মাসে 5,000, সহকারী শিক্ষক পান মাসে 3,000, এটাও আবার 3 মাস পর পর। একটা ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। 1519টা মাদ্রাসাকে জাতীয়করণ করে ন্যাশনাল পে স্কেলে বেতন দেওয়ার জন্য একটা ফাইল এখন সর্বোচ্চ পর্যায়ে আছে। এটাকে দীর্ঘসূত্রতা করে ফেলে রাখার চেষ্টা হতে পারে। আমরা যদি সোচ্চার হই, আপনারা যদি মাঠে ময়দানে থাকেন, অন্ততপক্ষে 1519টা মাদ্রাসাকে আমরা জাতীয়করণ করতে পারবো। 4 দশক ধরে যে বঞ্চিত শিক্ষকরা তারা আলোর সন্ধান পাবেন। অতএব আমরা দাবি জানাবো এই বাজেটের ভিতরে আগামী যে 2026 সালে বাজেট হবে, এখানে যেন আলেম ওলামা মসজিদ মাদ্রাসা মডেল জন্য একটা উল্লেখযোগ্য বাজেটে বরাদ্দ থাকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।